আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং এই করোনা মহামারীর মধ্যেও মহান আল্লাহ তোমাদের সকলকে অনেক ভালো রেখেছেন। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ গণিতের প্রথম ক্লাস, যেটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট 2018 এর বহু নির্বাচনী সমাধান নির্বাচনী পরীক্ষা 2018 এর। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন 1 নম্বরে 4.355 এর উপরে পুনঃপৌনি। তাহলে এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন তো আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দেখি কি রকম মান আসে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে। প্রথমে পুরোটা লিখে ফেলবো কোনো দশমিক বা পুনঃপৌনিক চিহ্ন ছাড়া, 435। এখন যেটার উপর পুনঃপৌনিক চিহ্ন আছে সেটা বাদে যে সংখ্যাটুকু আছে, যেমন 5 এর উপরে পুনঃপৌনিক চিহ্নটা আছে, এইটা বাদে বাকি যেটুকু আছে দশমিক ছাড়া সেটা লিখে ফেলবো, এরপরে নিচে আমরা কি লিখবো, যে যতগুলো সংখ্যার উপর যতগুলো অঙ্কের উপর পুনঃপৌনিক চিহ্ন আছে ততগুলোর জন্য ততগুলো 9 লিখবো। এখানে একটা অঙ্কের উপর পুনঃপৌনিক চিহ্ন আছে তাই আমি একটা 9 লিখছি, এবং দশমিকের পরে যতগুলোর উপরে কোনো পুনঃপৌনিক চিহ্ন নেই ততগুলোর জন্য 0 দিব। এখানে একটার উপর কোনো পুনঃপৌনিক চিহ্ন নেই তাই আমি একটা 0 বসাচ্ছি। এখন আমার মানটা কত আসে, ক্যালকুলেটরে হিসাব করলে আমরা পাবো 392 ভাগ 90। 392 ভাগ 90। এখন সবার মানকে একরকম এসেছে নাকি খাতা কলম নিয়ে বসে দেখতে পারো। ওকে, এটা তাহলে আমাদের প্রথম অঙ্ক গেল। আশা করি কারো সমস্যা হয়নি। আচ্ছা, ওকে, এরপরে 2 নম্বরে আমাদের একটা সারণী দেওয়া আছে। সারণীটা আমি লিখে দিচ্ছি। সারণীতে প্রথমে আছে উচ্চতা, এরপরে আছে গণসংখ্যা। তো উচ্চতাগুলো লিখি 150, 155, 160, 165, 170, 175। এবং এখানে গণসংখ্যাগুলো কি কি আছে, গণসংখ্যা আছে 4, 6, 12, 4, 6, 12, এরপরে 16, 8, 5, 16, 8, 5। আমাদের বের করতে বলেছে এখানে এই উপাত্তের মধ্যক কত। এই উপাত্তের মধ্যক বের করার সময় আমাদেরকে প্রথমে কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করে আমাকে প্রথমে দেখতে হবে এটা কি জোড় নাকি বিজোড়। তাহলে প্রথমটা দেখি, প্রথমটা 4 বসালাম, এরপর 4 যোগ 6 10 বসালাম, 10 যোগ 12 22 বসালাম, 22 যোগ 16 2 আর 6 8, 2 আর 1 3, 38 আর 8 6 4, তারপর 46 আর 5 51। এখন আমরা দেখি এখানে আমাদের n অর্থাৎ গণসংখ্যা এসেছে 51। 51 সংখ্যাটা বিজোড়। 51 সংখ্যাটা বিজোড়। যেহেতু এটা বিজোড় সংখ্যার জন্য আমরা জানি যে মধ্যক যখন বের করতে যাব তখন আমাদের কি করতে হবে, যে এই বিজোড় সংখ্যাটার সাথে আমাদের 1 যোগ করতে হবে। 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। এততম পদ হচ্ছে আমাদের মধ্যক। তাইলে এখন 51 যোগ 1 হচ্ছে 52, 52 ভাগ 2 হচ্ছে 26। তার মানে আমাদের 26তম পদ। 26তম পদ কোথায় পড়েছে, এখানে 22তম পদ পর্যন্ত আছে 160 এ। এরপর 22 এর পর থেকে 23, 24, 25, 26 এভাবে করে 38 পর্যন্ত আছে 165 নাম্বার, 165 যে উচ্চতা সেই উচ্চতাতে। তাইলে আমাদের যে ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে হিসাব করলাম সেখানে আমরা পেলাম আমাদের টোটাল গণসংখ্যা, মোট গণসংখ্যা হচ্ছে 51। 51কে এরপর আমরা যেহেতু এটা বিজোড় তাই এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে যততম পদ পাবো তততম পদই হবে আমাদের মধ্যক। তাইলে আমাদের মধ্যক আসছে 26তম পদ। 26তম পদটা আমরা কোথায় পাচ্ছি, এই যে এখানে দেখা যাচ্ছে যে 160 উচ্চতা যখন আসছে তখন আমাদের 22তম পদে থেমে গিয়েছে। 22 এর পর থেকে 23, 24, 25, 26, 27 এভাবে করে সবগুলো কোথায় 165 উচ্চতা আছে যে সেখানে চলে গিয়েছে। তাহলে আমাদের মধ্যক আমরা বলবো 165। আচ্ছা, 165 আমাদের উত্তর। ওকে, এরপরের প্রশ্ন 3 নম্বরে f of x এর মান দেওয়া আছে x² - 4x +
3। এরকম হলে f of -1 এর মান কত? সবচেয়ে সহজ প্রশ্ন এই এমসিকিউ এর। -1 হোল স্কয়ার মাইনাস 4 টাইমস -1 প্লাস 3। যেখানে x আছে, এই যে x ফাংশনের ক্ষেত্রে যে জায়গায় x গুলো ছিল সেই জায়গায় -1 বসিয়ে দিব। -1 বসিয়ে দেওয়ার পরে -1 হোল স্কয়ার 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাই +4, এরপরে +3। তাইলে 7 আর 1 8। তাইলে আমাদের উত্তর আসছে 8। অ্যানসার হবে 8। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি 4 নাম্বার। কে প্রথম সেটের ব্যাখ্যা প্রদান করে? আমাদের যে অপশনগুলো আছে, অপশনগুলো হচ্ছে জর্জ ক্যান্টর, তারপর রেনে দেকার্ত, জন ভেন, নিউটন। তো আমরা প্রথমে দেখি জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর প্রথম সেট তত্ত্ব, সেটের যে ব্যাখ্যাটা, সেটের ব্যাখ্যা প্রদান করেছেন এবং অসীম সেটের ধারণা দিয়ে গণিত বিশ্ব যেটা আছে, গণিত বিশ্বের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তোমরা যেমন এখানে অনেক কমেন্ট করে তাক লাগিয়ে দিচ্ছ, তেমনি উনি গণিত বিশ্বকে অসীম সেট আবিষ্কার করে, অসীম সেটের ধারণাটা প্রদান করে প্রথম তাক লাগিয়ে দিয়েছিলেন। এবং বাকি যারা আছে, রেনে দেকার্ত স্থানাঙ্ক জ্যামিতিতে কার্তেসীয় স্থানাঙ্ক বলি আমরা যেটাকে, সেই কার্তেসীয় স্থানাঙ্কের ধারণাটা দিয়ে তিনি পুরো গণিতের যে গণিতে জ্যামিতি এবং বীজগণিতের সম্পর্ক এইটা স্থাপন করতে সক্ষম হয়েছিলেন এবং সেটা আমরা এখনো ব্যবহার করি। জন ভেন ভ্যান ডায়াগ্রাম প্রদান করেছেন, এটাও আমরা এই সেটের অধ্যায়ে দেখে থাকি, যে গোল্লা গোল্লা বৃত্ত দিয়ে আমরা কিভাবে করে কয়জন ফুটবল খেলে, কয়জন বাস্কেটবল খেলে, কয়জন বেসবল খেলে, এই সমস্ত অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে এই চিত্র দিয়ে আমরা ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারি। এরপরে নিউটন, নিউটন কি করেছিলেন? নিউটন আর লিবনিজ ক্যালকুলাস আবিষ্কার করেছেন। ক্যালকুলাস কিভাবে করতে হয়, ক্যালকুলাস কি জিনিস, এরকম নানান আজাইরা জিনিস আবিষ্কার করছেন, যার প্যারা এখনো আমাদের নিতে হচ্ছে। তো এরপরে আমরা দেখি 5 নম্বরে। 5 নম্বরে আমার সবচেয়ে অপছন্দের প্রশ্ন বহুপদী সমাপ্তি সূচক। তো বহুপদী সমাপ্তি সূচক হচ্ছে, তিনটা অপশন দিয়েছে, তিনটা অপশন হচ্ছে 5, 6 বিন্দুটির কোটি 5 প্রথমে বলেছে। এখন কোটি আর ভুজ কি এটা নিশ্চয়ই আমাদের মনে আছে। ভুজ হচ্ছে যেটা এভাবে করে ডাইরেক্ট যাচ্ছে, আর কোটি হচ্ছে উপর থেকে নিচে নামছে। মনে রাখার সহজ উপায় হচ্ছে ট্যাক্স কোটি টাকা, কোটি টাকা, ট্যাক্স কোটি টাকা। যাদের মনে নেই, ট্যাক্স এর এক্স যেটা প্রথমে আসবে, এক্স সব সময় প্রথমে, আর কোটিতে যে ওয়াই আছে সেই ওয়াইটা শেষে, ওয়াই হচ্ছে শেষে। তাইলে আমাদের প্রথম যেটা বলেছে কোটি হচ্ছে 5, 5 কিন্তু প্রথমে, 5 কোটি না, 5 হচ্ছে এক্স, এক্স কে আমরা বলি ভুজ। আর ওয়াই যেটা, ওয়াই হচ্ছে কোটি, ওয়াই এসেছে পরে, এক্স এর পরে এসেছে ওয়াই। 6 হচ্ছে আমাদের কোটি হওয়ার কথা, কিন্তু আমাদের অপশনে বলেছে 5 কোটি। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের প্রথম অপশন যেটা আছে, প্রথম অপশন যে 5 কোটি, এই কথাটা ভুল। 5 হচ্ছে ভুজ আর 6 হচ্ছে কোটি, তাহলে প্রথমটা ভুল। ওকে, পরের অপশন যেটা, সেটা হচ্ছে এ যদি 2,3 হয় তাহলে a এর a ক্রস a এর উপাদান সংখ্যা 4, a ক্রস a। তো এখন ক্রস যখন করব তখন কি হবে? ক্রস করার পরে 2 ক্রস, একটা হচ্ছে 2,3, একটা মানে a ক্রস a মানে কি 2,3 যেটা আছে এটার সাথে ক্রস, আবার 2,3 ক্রস করার পরে আমার যে মানগুলো আসবে 2 2, তারপর 2 3, তারপর 3 2 এবং 3 3, মানে গুণ করার মতো। স্বাভাবিকভাবে আমরা যখন বীজগণিত গুণ করি, বীজগণিতে একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এইভাবে করে গুণ করে আমরা যেটা পাচ্ছি সেটাই কিন্তু এই ক্রস সেট। এটার উপাদান দেখি 1 2 3 4, চারটা উপাদান। তার মানে যেটা বলেছে সেটা কিন্তু ঠিক, সেটা ঠিক, মানে চারটা উপাদান আছে এখানে। ওকে, তাহলে 5 নম্বরে 3 নাম্বার আরেকটা আছে। 3 নাম্বার হচ্ছে f of x যদি x plus a হয়, f of x যদি x plus a হয় এবং f of x যদি 0 হয় তাহলে x is equal to minus a। এটা কি হয়? f of x হচ্ছে x plus a, আবার f of x হচ্ছে 0। তাইলে আমি এই দুইটা থেকে কি বলতে পারি? x plus a হচ্ছে 0। তাইলে x is equal to, এইটা এই পাশে নিয়ে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস a। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে মাইনাস a। ওকে, তাহলে আমাদের প্রথমটা ভুল ছিল, দ্বিতীয় আর তৃতীয়টা ঠিক, দ্বিতীয় এবং তৃতীয়টা ঠিক। ওকে, এরপরে যে 6 নম্বরে, 6 নম্বরে আমাদের বলেছে a স্কয়ার মাইনাস √3a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে a প্লাস 1/a এর মান কত? ওকে, এটা বেশ সহজ একটা জিনিস। a স্কয়ার প্লাস 1
ইজ ইকুয়াল টু √3a। তাহলে এখন a কমন নিলে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √3a। এখন a আর a কাটা, তাইলে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √3। ওকে, তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে √3। প্রথমে কি করলাম, প্রথমে আমি a স্কয়ার আর 1 টাকে এই পাশে রেখে এই -3 টাকে এই পাশে পাঠিয়ে দিলাম। এই দুইটা চিপা দিয়ে চাপ দিয়ে এটাকে কি করলো, এই পাশে পাঠিয়ে দিল। তারপর a প্লাস 1 হচ্ছে √3a। তাহলে এখন এই a আর এই a যদি আমি কাটাকাটি করি, তাহলে বাকি থাকে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √3। বেশ সহজ জিনিস, এবং আমাদের উত্তর এসে গেল √3। ওকে, এরপর 7 নম্বরে একটি কলমের মূল্য 24 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি টাকা সরকার ভর্তুকি দেয়। ওকে, তো এখন একটা কলমের মূল্য দিয়েছে আমাকে 24 টাকা, কিন্তু এর আসল মূল্য কিন্তু আমাকে বলেনি। আসল মূল্য আমি ধরলাম y টাকা। এখন আসল মূল্য y টাকা, এই আসল মূল্যের 80% হচ্ছে এটা, তাহলে আসল মূল্য এর 80% হলো 24 টাকা। তো আসল মূল্যটা কত হবে? তো আমি যখন জানি 80% মানে কি, 80% মানে y টাইমস 80, পার্সেন্টের জায়গায় আমি সবসময় লিখবো 1/100 হচ্ছে 24। তো এখন এই দুইটা কাটাকাটি করলে থাকে 4/5, তাইলে y টাইমস 4/5 হচ্ছে 24। ওকে, তাইলে এখন y এর মান হবে হচ্ছে 24 টাইমস 5 ডিভাইডেড বাই 4 টা পাশে আসলে নিচে চলে আসে। ওকে, তাহলে এখন 4 আর 24 কাটাকাটি করলে থাকে 6, 5 6 30। তার মানে কলমের আসল মূল্য হবে 6 গুণ 5 30, কারণ আমি প্রথমেই ধরে নিয়েছিলাম কলমের আসল মূল্য হচ্ছে y। আসল মূল্যের 80% হচ্ছে এই মূল্যটা, এই মূল্যটা। আর বাকি টাকা কে, বাকি টাকা কোথা থেকে আসছে আসল মূল্যে? এটা তো 24 টাকায় বিক্রি করলাম, বাকি যে থাকে 30 বিয়োগ 24 6 টাকা। এই 6 টাকাটাই সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে। বাকি টাকাটা কি হয়, সরকার ভর্তুকি দেয়। তো কলমের জন্য তাহলে প্রথম প্রশ্ন ছিল কত টাকা সরকার ভর্তুকি দেয়। আসল দাম বিয়োগ বিক্রয় মূল্য হচ্ছে সরকারের ভর্তুকি। তাহলে 30 বিয়োগ 24 আসছে 6। কত টাকা ভর্তুকি দিচ্ছে সরকার? 6 টাকা ভর্তুকি দিচ্ছে। এবং এর পরের প্রশ্ন, কলমটির প্রকৃত মূল্য কত? আমরা তো বেরই করে ফেললাম y = 30, কলমের প্রকৃত মূল্য 30। ঠিক আছে, আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। ওকে, ঠিক আছে। 9 নম্বরে নিচের তথ্যগুলি দেখি। log 10 বেস 10 টু দি পাওয়ার p, এরপর এটার মান হচ্ছে p log। ওকে, এই জিনিসটা কি সত্যি নাকি? এখন আমরা অনেক বেসিক থেকে জানি যে এরকম একটা যদি থাকে যে m এর বেস log m এর বেস 10। এখন এই m এর উপর আরেকটা পাওয়ার আছে, m এর উপর আরেকটা পাওয়ার আছে। বেস তো আছে 10, কার বেস? m এর বেস 10। তো এর উপর একটা পাওয়ার আছে p। যখন যার বেস তার উপর পাওয়ার থাকে, যার বেস তার উপর যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে। সেই পাওয়ারটা কই চলে আসবে? পাওয়ারটাই উপর থেকে সামনে চলে আসবে। এটা আমরা কম বেশি সবাই জানি, যে এই লগারিদম একবার করেছে সেও জানে। তার মানে আমাদের 1 নাম্বার থেকে 1 নাম্বারটা অবশ্যই সঠিক, 1 নাম্বারটা সঠিক। এরপরে 2 নাম্বার, 2 নাম্বার যেটা 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16 এবং log 16 বেস 2 ইজ ইকুয়াল টু 4, দুইটা একই কথা। এখন 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2, অর্থাৎ 2 কে 4 বার গুণ করার পরে 2 টাইমস 2, 2 কে 4 বার গুণ করার পরে আসছে 16। এবং log 16 বেস 2 মানে হচ্ছে 2 কে কতবার গুণ করলে 16 পাওয়া যাবে। এই যে বেস যেটা আছে, 2 কে কতবার গুণ করলে 16 পাওয়া যাবে। এটা 2 কে যদি আমরা 4 বার গুণ করি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4 বার গুণ করলে আমরা কি পাবো? 16। তার মানে কয়বার গুণ করলে? 4 বার গুণ করলে। আসলে তাইলে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল রূপ আর এটা হচ্ছে লগারিদমের রূপ। এক্সপোনেন্টের রূপ একটা, আর এটা হচ্ছে লগারিদমের রূপ। একটা সূচক হিসেবে, একটা লগারিদম হিসেবে প্রকাশ করলাম। তাইলে এটা গেল প্রথমটা, দ্বিতীয়টা গেল। এরপর তৃতীয়টাতে log m plus n বেস a is equal to log m base a plus log m base a। এটা কি ঠিক?
এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে log a দুইটাকে যখন আমি কমন নিব, দুইটাকে যদি আমি কমন নিই, কমন নিলে কি হবে এটা আমরা কম বেশি সবাই জানি। m আর n যদি মাঝখানে প্লাস হিসেবে থাকে একসাথে লিখলে গুণ হয়ে যাবে। আবার যদি এরকম হয় log am মাইনাস log am ঠিক আছে, দুইটার মাঝখানে মাইনাস আছে, log a দুই জায়গাতে সমান, তাইলে তখন আমার যেটা হবে সেটা হচ্ছে log a m ডিভাইডেড বাই n। অর্থাৎ যদি দুইটা প্লাস আকারে থাকে একসাথে লিখলে গুণ হয়ে যাবে, দুইটা মাইনাস আকারে থাকলে একসাথে লিখলে ভাগ হয়ে যাবে। এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমাদের প্রশ্নে কি লিখেছে, প্লাস দেয়নি, গুণ দেয়নি, প্লাস দিয়ে দিয়েছে। প্লাস দিলে তো হবে না, তার মানে আমাদের 3 নাম্বারটা ভুল। 3 নাম্বারটা হবে এই যে যদি আমাদের গুণ চিহ্ন দিত তাহলে ঠিক হতো, কিন্তু দিয়েছে প্লাস চিহ্ন, প্লাস হবে না। দুইটা লগকে যখন আমি কমন নিব তখন এটা m আর n গুণ আকারে থাকবে, প্লাস হবে না, গুণ আকারে। তাহলে আমার 1 এবং 2 সঠিক, 3 নাম্বারটা ভুল। 1 এবং 2 সঠিক, 3 নাম্বারটা ভুল। এরপর 10 0.0035 লগের সাধারণ পূর্ণক কত? লগের সাধারণ পূর্ণক বের করার জন্য এমন ভাবে লিখতে হয় যাতে এই যে দশমিকের বাম পাশে জিরোর জায়গায় একটা অন্য অঙ্ক থাকে যেটা সার্থক অঙ্ক, অর্থাৎ জিরোর চেয়ে বড় কোনো অঙ্ক, যেমন 1 2 3 4 5 6 7 8 এরকম কোন একটা অঙ্ক থাকবে এবং শুধু একটা অঙ্কই থাকবে। এমন ভাবে প্রকাশ করতে হবে আমাকে। তো সেইভাবে প্রকাশ করতে হলে আমি দশমিকটাকে 1 2 3 3 ঘর ডানে সরিয়ে দেই, তাহলে কি আসে 3.5। এভাবে লিখলে হবে, এভাবে লিখলে হবে। কিন্তু এখন আমার প্রকৃত মানটা কিন্তু পাল্টে গিয়েছে। প্রকৃত মান যাতে না পাল্টায় তাই আমাকে এমন কিছুর সাথে গুণ করতে হবে যেন আগের মানটাই ফিরে আসে, যাতে আগের মানটাই ফিরে আসে। ওকে, তো এখন আগের মানটা ফেরানোর জন্য আমি যেহেতু এটাকে 3 ঘর ডানে নিয়েছি, তাহলে আমি এটাকে লিখবো, যখন ডানে যাবে ডানে গেলে কমবে, তাই 10 টু দি পাওয়ার -3 লিখবো। 3.5 টাইমস 10 টু দি পাওয়ার -3। যখন বামে যাবে, সাপোজ এখানে 30.375 ছিল, এখন আমি এটাকে এক ঘর বামে নিলাম, এক ঘর বামে নিয়ে 3.0375 লিখলাম, তখন বামে গেলে এটা 10 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, কারণ এক ঘর বামে যাচ্ছে। কিন্তু যখন ডানে যাচ্ছে 3 ঘর ডানে গেলে 10 টু দি পাওয়ার -3 হবে। যখন ডানে যাবে তখন মাইনাস, আর যখন এক ঘর বামে যাচ্ছে তখন প্লাস, +1। প্লাস চিহ্নটা আমরা উজ্জ্ব রাখি। ওকে, আচ্ছা, তাইলে এটা আশা করি বোঝা গিয়েছে। তো এখন আমাদের বলেছে সাধারণ লগের পূর্ণক কত। আমার কি আসছিল 3.5 টাইমস 10 টু দি পাওয়ার -3। যখন উপরে -3 থাকবে সাধারণ লগের পূর্ণক লেখার সময় আমরা এটাকে বার 3 দিয়ে লিখব। উপরের এই চিহ্নটাকে বলা হয় বার চিহ্ন। এবং যখন আগে মাইনাস চিহ্নটা ছিল সেই মাইনাস চিহ্নটা রাখবো না, মাইনাস চিহ্নটা ফেলে দিব এবং তখন বার চিহ্ন দিয়ে লিখবো। আর যদি এমনি +3 থাকতো তাহলে সাধারণ লগের পূর্ণক লেখার সময় আমি শুধু 3 দিতাম। কিন্তু যদি মাইনাস চিহ্ন থাকে উপরে বার চিহ্ন দিয়ে লিখতে হবে। আর আমাদের প্রশ্নের অপশন নাম্বার 4 এ বলা আছে বার 3, তাহলে আমাদের উত্তর হবে বার 3। এটা নিয়ে কি সমস্যা হয়েছে কারো? ওকে, এরপরে একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠলো। তো সাপোজ আমি সহ আমার শ্রেণীতে টোটাল পড়ে 50 জন, তাহলে আমার সহপাঠী কতজন থাকবে? আমার সহপাঠী অবশ্যই আমি না, আমি ছাড়া যতজন আছে তার মানে আমার সহপাঠী 50 বিয়োগ 1 কতজন হয়? 49 জন। কিন্তু টোটাল পড়ে 50 জন, টোটাল 50 জন পড়ে, আমি বাদে হয় 49 জন। ওকে, তো এটার পরে আমাদের যেটা চেয়েছে যে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দিয়েছে। আমি ধরে নিই পরে x জন শিক্ষার্থী, তাইলে চাঁদা দিয়েছে এক একজন চাঁদা দিয়েছে কয় টাকা করে? তার সহপাঠীর সংখ্যার সমান করে। তাইলে সহপাঠী হচ্ছে x - 1, সে বাদে বাকি সবাই x - 1। x জন পড়ে এবং চাঁদা দিয়েছে, এক একজন চাঁদা দিয়েছে কত করে? তার সহপাঠীর সংখ্যার সমান করে। ওই একজন বাদে বাকি যতজন আছে তারাই তো তার সহপাঠী। x থেকে ওই একজন বাদ দিলে বাকি যারা থাকে তারাই তার সহপাঠী। ওকে, আচ্ছা, আমার নেটওয়ার্ক মনে ঠিক আছে। ওকে, x - 1 আর এটা হচ্ছে x। তাইলে এখন একজন কত টাকা দিচ্ছে? একজন দিচ্ছে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা। তাহলে সকলে টোটাল x জন আছে,
x জন কত টাকা দিবে, x টাইমস x মাইনাস 1 টাকা। তো এটা কত হয়, x স্কয়ার মাইনাস x। আর এটার মান কত, এটার মান দিয়েছে যে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ার মোট 420 টাকা উঠলো। মোট উঠেছে 420 টাকা, মোট 420 টাকা উঠেছে। তো এখন মোট যেহেতু 420 টাকা উঠলো, এটাকে আমরা একটা সমীকরণের মতো বানিয়ে ফেলি। x স্কয়ার মাইনাস x, 420 টা এই পাশে নিয়ে আসি, মাইনাস 420 হচ্ছে কত আসে, 0। তাহলে এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, x স্কয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নেই, x মাইনাস 21 প্লাস 20x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 20 টাইমস x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাইলে এখন আমাদের x এর মানটা চেয়েছে। x হচ্ছে আমার টোটাল সহপাঠী না, টোটাল ছাত্র সংখ্যা। টোটাল ছাত্র সংখ্যা কতজন হবে, তাহলে একটা নিতে পারি x প্লাস 20, এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত হবে, x প্লাস 20 থাকবে শুধু। আবার যদি আমি x প্লাস 20 কে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত থাকবে, তাহলে থাকবে x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0, আর x প্লাস 21 ইজ ইকুয়াল x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান আসবে মাইনাস 20, আর এখানে x এর মান আসবে 21। এখন মানুষের সংখ্যা তো আর কখনো মাইনাস হতে পারে না, মানুষের সংখ্যা কখনো মাইনাস হতে পারে না, এই জন্য এই মানটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু মানুষের সংখ্যা প্লাস হতে পারে, তাই এই মানটা গ্রহণযোগ্য হবে। ওকে, তাহলে আমাদের সহপাঠী সহ, আমি সহ বাকি সবার টোটাল ছাত্র সংখ্যা যারা চাঁদা দিয়েছে, চাঁদা দেওয়া অর্থাৎ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা, সবাই তো চাঁদা দিল, সব শিক্ষার্থীর সংখ্যা কি হবে, 21 জন হবে। ওকে, এরপরের প্রশ্নে তাহলে 12 নাম্বার, প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল তার সহপাঠীর সংখ্যার সমান করে 21 জন আমার উত্তর এসেছে। তাহলে সহপাঠী হবে প্রত্যেকে, আমি কত টাকা দিব, আমি নিজেরটা বাদে বাকিদের সংখ্যা দিব, তাহলে আমি 20 টাকা করে দিব। ওকে, তাহলে 21 মাইনাস 1 আসে 20। এরপরে দুইটি সমান্তরাল সরল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন, দুইটি সমান্তরাল সরল রেখা, এটা একটা এটা একটা, এটা ছেদক, সাপোজ এটা ছেদক। তো এখন এই সমান্তরাল সরল রেখার একটা ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক জোড়া অনুরূপ কোণ কি সমান হবে। এই যে এখানে একটা অনুরূপ কোণ, এখানে আরেকটা অনুরূপ কোণ, তো দুইটা অনুরূপ কোণ কি সমান হবে, এটা আমরা হিসাব করে দেখি। একটা চাঁদা নিয়ে বসি, এই কাজটা করি, নিজে ভিজুয়ালাইজ করার ট্রাই করি, তাহলে আমরা দেখবো যে এইটার যে কোণ আসবে, সাপোজ থিটা কোণ, এইটারও আসবে থিটা কোণ। এই জন্যই অনুরূপ কোণ দুইটা সমান হয়, কারণ দুইটা কি একই রকম, সমান্তরাল দুইটা লাইন। এটার মাঝখান দিয়ে যদি আমি একটা দাগ কেটে দিই, তাহলে এটা যে মান আসবে এটার মানটাও সেম আসবে। তার মানে আমার প্রথমটা কিন্তু সঠিক, যে ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক জোড়া অনুরূপ কোণ কি হবে, সমান। প্রত্যেক জোড়া একান্তর কোণ কি সমান কিনা, প্রত্যেক জোড়া একান্তর কোণ, একান্তর কোণ হচ্ছে এই যে এই জেড এর মতো, এই একটা এই একটা। তো এখন এখানে যে কোণটা আসবে, এখানেও একই কোণটা আসবে, একই কোণ আসবে, কারণ এটাকে আমি এই পাশে নিয়ে আসি, এই যেভাবে একটা আছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি এভাবে, তাহলে দেখতে পাবো যে এটা একটা সামান্তরিকের মতো। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এই যে এখানে যে একান্তর কোণ আছে, এইটার অনুরূপ কোণ এটা, অনুরূপ কোণ দুইটা সমান, এবং এই উপরে যেটা, এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ, এবং এটা একটা সামান্তরিক, সামান্তরিকের মধ্যে এইটার বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এটা এই দুটো কি সমান হবে, এই যে আবার দেখাই, এটা হচ্ছে একটা জেড, এই কোণ আর এই কোণ দুইটা একান্তর কোণ। এখন এই কোণেরই একটা অনুরূপ কোণ আঁকি এখানে, একটা অনুরূপ কোণ আঁকলাম এখানে। এখন এই দুইটা কিন্তু এটা একটা সামান্তরিক হয়ে গেল। সামান্তরিকে এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ দুইটা কি বিপরীত কোণ, দুইটাই বিপরীত কোণ। আর এটা কি, এটা হচ্ছে এর অনুরূপ কোণ। ওকে, তাহলে অনুরূপ কোণ দুইটা সমান, তাই অনুরূপ কোণের সাথে এই কোণটাও সমান হবে, কারণ কি একটা সামান্তরিক, এবং তাইলে দুইটা কোণ সমান হবে, তাই দুইটা কি একান্তর কোণ। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক কিনা। তো এখন ছেদকের এই যে দুইটা সমান্তরাল রেখা ছিল, এটা ছেদক, ছেদকের একই পাশে দুইটা কোণ কি পরস্পর সম্পূরক কিনা, অর্থাৎ দুইটার যোগফল কি 180 ডিগ্রি হবে নাকি। তো এখন আমরা জানি এটা একটা সরল রেখা, এটা সাপোজ 70 ডিগ্রি। তো এটা যেহেতু একটা সরল রেখা, পুরোটা মিলে একটা সরল কোণ হবে, তাহলে সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি বাদে এই পাশে থাকবে আর 110 ডিগ্রি।
এখন এটা যেহেতু 110 ডিগ্রি, একান্তর কোণ মানলে এটাও 110 ডিগ্রি হবে। যেহেতু দুইটা সমান্তরাল তাই এটা একান্তর কোণ এবং এটা 110 ডিগ্রি হচ্ছে। এবং এই 70 ডিগ্রির সাথে এটা যেহেতু একান্তর কোণ তাই এটাও কি 70 ডিগ্রি হবে। এবং এই যে একই পাশে দুইটা কোণ, এই দুইটা মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। তো এই যে দুইটা কোণ যেটা আছে, অন্তস্থ দুইটা কোণ অর্থাৎ ভেতরের দুইটা কোণ, এই ভেতরের দুইটা কোণের যোগফল কি 180 ডিগ্রি। যেহেতু দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি তাই আমরা বলতে পারি যে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে এই দুইটা পরস্পর সম্পূরক। ওকে, সেটা কোনো সমস্যা না। তারপরে তাহলে আমাদের তিনটাই সঠিক এখানে। এরপর ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। প্রথমে 5, 6, 7 দেওয়া, এরপর 3, 4, 7 দেওয়া, এরপর 5, 4, 14, 5, 7, 14, এরপরে 2, 4, 8। এখন আমরা জানি যে ত্রিভুজ আঁকার ক্ষেত্রে কোনটা জানা দরকার, কোন জিনিসটা দরকার হলো যে ছোট দুইটা বাহুর যোগফল বড়টার চেয়ে বেশি হবে। এখানে ছোট দুইটা বাহুর যোগফল হচ্ছে 5 আর 6 কত হয় 11, 11 অবশ্যই 7 এর চেয়ে বেশি, তার মানে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু তারপরে 3 আর 4 যোগ করলে হয় 7, 7 আর 7 সমান, তাই এখানে ত্রিভুজ আঁকা সম্ভব না। এরপর 5 আর 7 যোগ করলে হয় 12, 12 14 হচ্ছে অর্থাৎ বড় বাহু, বৃহত্তম বাহু হচ্ছে ছোট, তাই এখানেও ত্রিভুজ আঁকা সম্ভব না। এখানে 2 যোগ 4 হচ্ছে 6, 8 এর চেয়ে ছোট, তাই এখানেও ত্রিভুজ আঁকা সম্ভব না। অর্থাৎ আমার বৃহত্তম বাহুর চেয়ে কি আমাদের ছোট দুইটা বাহু যে থাকবে তাদের যোগফলটা বৃহত্তম বাহুর চেয়ে বড় হতে হবে। ছোট দুই বাহুর যোগফল সবসময় বৃহত্তম বাহুর চেয়ে বড় হতে হবে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড় হতে হবে। ওকে, এরপরে একটা সমকোণী ত্রিভুজের দুইটা কোণ নিচে দেওয়া হলো, কোণ দুইটা কত হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। ত্রিভুজের যে কোনো 3 কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি এবং সমকোণী ত্রিভুজে যে কোনো একটা অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি হবে। সাপোজ এখানে এ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাইলে এখন এই এ অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, বাকি দুইটা যোগফল কত হবে, যেহেতু 90 ডিগ্রি প্লাস এই দুইটা 180 ডিগ্রি, তার মানে এই দুইটার মান কত আসবে -90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি আসবে। তাইলে দুইটা যোগফল যাতে 90 ডিগ্রি হয় সেই ব্যবস্থা আমার করতে হবে। এখানে কতগুলো মান দেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে 63 আর 36, যোগ করলে আসবে কত 99। ওকে, 99 আসলো, 99 কিন্তু হবে না, 90 লাগবে আমার। এরপরে 30 আর 70 যোগ করলে আসবে 100। ওকে, 100 হবে না, মানে লাগবে 90। এরপরে 40 আর 50 যোগ করলে আসবে কত 90, তাইলে আমার হয়ে গেল 40 আর 50। বাকি যেটা আছে 80, 20, 100, এটাও হবে না, তাইলে আমার যেটা হচ্ছে 40 এবং 50 যোগ করলে আসতেছে 90। ঠিক আছে, 90 পারফেক্ট। তাইলে এই মানটাই আমার বি আর সি মান হতে পারে। ঠিক আছে, সব মান হবে না, এমন মান লাগবে দুটো যোগ করলে যাতে 90 হয়, অর্থাৎ পরস্পর কি হবে পূরক কোণ হতে হবে, এরপরে যেটা আছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। এই যে এখানে একটা জ্যায়, এর লম্ব দ্বিখণ্ডক এরকমও হতে পারে, এরকমও হতে পারে, অর্থাৎ এখানে সূত্র কি শুধু লম্ব হবে। তার মানে লম্ব দ্বিখণ্ডক হলে হবে না, লম্ব সমদ্বিখণ্ডক হতে হবে যদি কেন্দ্রগামী হতে চায়। লম্ব সমদ্বিখণ্ডক হলে কি হবে, লম্ব সমদ্বিখণ্ডক হলে মাঝখান দিয়ে যাচ্ছে, একদম মাঝখান দিয়ে যাচ্ছে, সমান ভাগে ভাগ করার সময় মাঝখান দিয়ে যাবে। আর আমার কেন্দ্রটা কই, কেন্দ্রটা অবশ্যই মাঝখানে থাকবে। তাই যখন লম্ব সমদ্বিখণ্ডক হবে লম্ব হয়ে যাবে এবং সমদ্বিখণ্ডক হবে দুই পাশ দিয়ে সমান, মাঝখান দিয়ে যাচ্ছে, তাহলে মাঝখান দিয়ে গেলে কার দেখা পাবে, কেন্দ্রের দেখা পাবে। যদি মাঝখান দিয়ে না যায় তাহলে কি হবে, মাঝখান দিয়ে না গেলে কিন্তু কেন্দ্রে যাবে না। তাই আমার কি লাগবে, লম্ব দ্বিখণ্ডক না, লম্ব সমদ্বিখণ্ডক লাগবে, লম্ব সমদ্বিখণ্ডক। তাই 1 নাম্বারটা কি বলবো, ভুল। লম্ব দ্বিখণ্ডক দিয়েছে, লম্ব সমদ্বিখণ্ডক দেয়নি, লম্ব সমদ্বিখণ্ডক হতে হবে। যদি জ্যায় থাকে, জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কিন্তু যে কোনো দিক দিয়ে যেতে পারে, লম্ব হবে যে কোনো দিক দিয়ে যাবে, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক হলে একদম মাঝ বরাবর যাবে, আর কেন্দ্রটা থাকে কোথায়, মাঝ বরাবর। প্রথমে আমাদের বলেছে লম্ব দ্বিখণ্ডক, তাই প্রথমটা হবে না।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো সরলরেখা একটা বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। যে কোনো সরলরেখা, একটা সরলরেখা আঁকলাম, কয়টা বিন্দুতে ছেদ করেছে? একটা, দুইটা। কোনোভাবেই একটা সরলরেখা এর বেশি বিন্দুতে ছেদ করবে না, মাত্র দুইটা বিন্দুতে ছেদ করবে সবসময়। যতগুলো সরলরেখায় আঁকি প্রত্যেকটা হাইয়েস্ট দুইটা বিন্দুতে ছেদ করবে, এর বেশি ছেদ করবে না। এরপরে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহুর চেয়ে ক্ষুদ্রতর। যেমন আমাদের আগে যে উদাহরণ দেখেছিলাম 7 আর 5 আর 14। এখন দেখি যে কোনো দুই বাহুর অন্তর কি তৃতীয় বাহুর চেয়ে ক্ষুদ্রতর হয় নাকি। 14 বিয়োগ 7 কত হয়? 14 থেকে যদি 7 যায় 7 থাকে। ওকে, 7 আর 5 12 আর 14। ওকে, আচ্ছা এইভাবে তো ত্রিভুজ হয় না। 7 5 আর 6, ঠিক আছে, 7 5 আর 6। এখানে 7 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে বাকি থাকে কত? 2। 3 নাম্বার বাহু হচ্ছে ছোট। আবার যদি আমি 7 থেকে 6 বিয়োগ করি থাকে 1, 3 নাম্বার বাহু হচ্ছে ছোট। এরপর 6 থেকে যদি 5 বিয়োগ করি তাহলেও থাকে 1, 3 নাম্বার বাহু হচ্ছে ছোট। সব সময় ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর অন্তর যদি হয়, অর্থাৎ বিয়োগ করা হয়, একটা দৈর্ঘ্য থেকে আরেকটা দৈর্ঘ্য বিয়োগ করছি, তাহলে সব সময় সেটা 3 নাম্বার বাহু হচ্ছে ছোট আসবে। সব সময় 3 নাম্বার বাহুর চেয়ে ছোট আসবে মানটা, ঠিক আছে? তাহলে তার মানে আমাদের 2 নাম্বারটাও কিন্তু সঠিক। যে দৈর্ঘ্য নিয়ে আমরা ত্রিভুজ আঁকি না কেন, একটা ভ্যালিড ত্রিভুজ হতে হবে। যদি একটা ভ্যালিড ত্রিভুজ হয় তাহলে 3 নাম্বার বাহুর যে দৈর্ঘ্য, সেটার দৈর্ঘ্যটা কি হবে? সবসময় অন্য দুইটা বাহুর যে বিয়োগফল থাকবে বা অন্তর অর্থাৎ পার্থক্য থাকবে, দৈর্ঘ্যের পার্থক্য, তার চেয়ে 3 নাম্বার বাহুর দৈর্ঘ্য সবসময় কি হবে? বড় হবে। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বারে আসি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহু হচ্ছে ক্ষুদ্রতর। এটাও প্রমাণ করা শেষ। 2ও ঠিক আছে, 3ও ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে 2 এবং 3। ওকে, এরপরে 17 নাম্বার, উপচাপে অন্তর্লিখিত কোণ কেমন? উপচাপ আর অধিচাপের কনসেপ্ট আরেকবার দেখে আসি। একটা বৃত্ত, আরেকটা বৃত্ত ডিমের মতো হয়ে গিয়েছে। তো বৃত্তের উপচাপ কোনটা? অধিচাপ। অধিচাপ হচ্ছে বড় চাপ আর উপচাপ হচ্ছে ছোট চাপ। তো এখন আমার কালো অংশটা হচ্ছে অধিচাপ, কালো অংশটা উপচাপ, এখানে কালো অংশটা হচ্ছে, আচ্ছা আমি কি থেমে গিয়েছি? 7 কেন? এটা মনে হয় 8 নাম্বার চ্যাপ্টার বৃত্ত। তো এখন বৃত্ত হচ্ছে 8 নাম্বারে আমার যতদূর মনে হয়। যাই হোক, তো এখন ছোটটা হচ্ছে উপচাপ, বড়টা অধিচাপ। তো এখন অধিচাপে, এটা হচ্ছে অধিচাপ সাদা অংশটা। অধিচাপে যখন আমি একটা অন্তর্লিখিত কোণ আঁকবো, অন্তর্লিখিত মানে এই যে এই বাহু দুইটার, এই যে একটা বাহুর দুইটা প্রান্ত বিন্দু যে আছে, যেটা বৃত্তের সাথে মিলেছে, এইখানে আমি একটা চাপ আঁকছি, একটা কোণ আঁকছি। এই চাপে আমি একটা কোণ আঁকছি। এই কোণটা যেরকম হবে আর এই কোণটা কিরকম হবে, এই দুইটাই হচ্ছে অন্তর্লিখিত। এই যে এটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত এবং এটা হচ্ছে উপচাপে অন্তর্লিখিত। যেটা অধিচাপে দেখা, অধিচাপে যে কোণ, সেটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে উপচাপে অন্তর্লিখিত কোণ। তো এখন এই কোণ আর এই কোণ আমরা বেসিক কমন সেন্স দিয়ে বুঝতে পারছি যে এটা ছোট হবে আর এটা কি বড় হবে। এটা ছোট মানে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, অধিচাপে অন্তর্লিখিতটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর উপচাপে অন্তর্লিখিতটা হচ্ছে স্থূল কোণ। উপচাপে যেটা, সেটা হচ্ছে স্থূল কোণ। উপচাপেরটা স্থূল কোণ আর অধিচাপেরটা সূক্ষ্ম কোণ। অর্থাৎ অধিচাপে যেটা করব সেটা হবে 90 ডিগ্রির চেয়ে ছোট। এখন এটা কেন আসছে? কারণ আমরা জানি যে বৃত্তর ব্যাসে অন্তর্লিখিত কোণ কত? বৃত্তের ব্যাসে অন্তর্লিখিত কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এখন আমি যদি এটাকে আরেকটু দূরে সরিয়ে দেই এবং এটা এইভাবে করি, তাহলে কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি ব্যাসের চেয়ে বড় জায়গা নিই, ব্যাসের চেয়ে বড় জায়গা, এটা তো অর্ধবৃত্ত ছিল, অর্ধবৃত্তের মধ্যে যেটা সেটা 90 ডিগ্রি। এখন আমি যদি অর্ধবৃত্তের চেয়ে বেশি জায়গা নেই তাহলে সেটা 90 ডিগ্রির চেয়ে কম হয়ে যাবে, আর যদি আমি অর্ধবৃত্তের চেয়ে কম জায়গা নেই তাহলে সেটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে। অর্ধবৃত্তের চেয়ে বেশি জায়গা নিলে 90 ডিগ্রির কম, অর্ধবৃত্তের চেয়ে কম জায়গা নিলে 90 ডিগ্রির বেশি। তাইলে আমার প্রশ্নে যেটা বলেছে যে উপচাপে অন্তর্লিখিত কোণ কেমন হয়, সেটা হবে স্থূল কোণ। স্থূল কোণ। আচ্ছা, ওকে, পরে যাই। 18, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান।
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ কিভাবে করে, জাস্ট বাইরের একটা বিন্দুকে টাচ করে যাচ্ছে, এটা হচ্ছে বহিঃস্পর্শ। এখন এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা। এখন কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কিরকম হবে, এইটা ওর ব্যাসার্ধ এবং এইটাও ওর ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ এটা, ছোটটার ব্যাসার্ধ এটা। যদি দুইটা ব্যাসার্ধ আমি যোগ করি, দুইটা ব্যাসার্ধ যোগ করি, তাহলে যোগফল যেটা পাবো, সাপোজ এটা x1 এটা x2, x1 প্লাস x2 হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, p আর q এর দূরত্ব হবে x1 প্লাস x2, p আর q এর দূরত্ব। ওকে, আচ্ছা, pq। তাহলে আমরা কি বুঝতে পারছি, দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে, অর্থাৎ বাইরে দিয়ে খালি একটু টাচ করে গিয়েছে, তখন এই দুইটার কেন্দ্র থেকে এটার ব্যাসার্ধ এবং এটার ব্যাসার্ধ দুইটা যোগ করলে আমরা যে দূরত্বটা পাবো, যে যোগফলটা পাবো, সেটাই কি এই দুইটা বিন্দুর দূরত্ব, রাইট? তাহলে আমাদের প্রথমটা সঠিক, এই দুইটার ব্যাসার্ধের যোগফলই কি দূরত্ব। এরপর দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের পার্থক্যের সমান। দুইটি বৃত্ত, এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র এইটা সাপোজ। তো এখন এই দুইটা, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, তাই না? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতটুকু, কিন্তু এদের যে ব্যাসার্ধটা আছে, একটার ব্যাসার্ধ হচ্ছে এতটুক, আরেকটার ব্যাসার্ধ হচ্ছে এতটুক, টোটাল এই যে একটার ব্যাসার্ধ হচ্ছে এরকম আর ছোটটার ব্যাসার্ধ হচ্ছে এতটুকু। তো এখন এইটা যদি আমি বাদ দেই, তাহলে বাকি থাকে কতটুক, এইটা। অর্থাৎ বড়টার ব্যাসার্ধ থেকে যদি আমি ছোটটার ব্যাসার্ধ বাদ দেই, তাহলে আমার বাকি থাকে এই যে বড়টার ছোটটার মধ্যে যে দূরত্ব, বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বাদ দিব, তাহলে বাকি থাকে কতটুকু, মাঝখানে যে দূরত্বটা আছে সেটা, মাঝখানে দূরত্বটা আছে সেটা। ওকে, কলমটা একটু ঝাঁকাই, কালি শেষ, বিপদে আছে। এরপরে যেটা, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের স্পর্শবিন্দু সমরেখ। স্পর্শবিন্দু এখানে, এইটার কেন্দ্র এখানে, ছোটটার কেন্দ্র এখানে, বড়টার কেন্দ্র এখানে, তিনটাকে যোগ করে দেখি আমরা একই সরলরেখা পাবো, একটাই সরলরেখা পাবো। তার মানে কি, যদি তিনটা বিন্দু একই সরলরেখায় থাকে তারা কিন্তু সমরেখ, তারা সমরেখ। ওকে, তারা তাহলে কি সমরেখ হয়ে গেল। তার মানে আমাদের 1 2 3 তিনটাই সঠিক। আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, খাতা কলম কম্পাস টম্পাস নিয়ে বসে এই ক্লাসের পরে বা যখন খুশি বসে নিজে নিজে প্রশ্নগুলো করে দেখো। এটা আসলে ঠিক বুঝার বিষয়, করার বিষয়, করে প্র্যাকটিক্যালি ফিল করতে হবে। প্র্যাকটিক্যাল যদি করো তাহলে এই জিনিসটা অনুভব করা যাবে আর কি। প্র্যাকটিক্যাল ভাবে যদি করা যায় তাহলে এই বৃত্ত জিনিসটা সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে। অধিচাপ, উপচাপ, বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ, এইভাবে খালি মুখের ভাষায় বোঝা যায় না, মুখের ভাষা শুনলে সাহিত্য মনে হয়। প্র্যাকটিক্যালি যদি ফিল করতে চাও, অনুভব করতে চাও, তাহলে কি করতে হবে, করে বুঝতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে, উপরের তথ্যের আলোকে 19 20 নং প্রশ্নের উত্তর দাও। উপরের তথ্য হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে বি সমকোণ এবং tan এ হচ্ছে 1, tan এ 1। তাহলে সাপোজ এটা এ, এটা সি, আর tan এর মান হচ্ছে 1, মানে এই এসি এবং বিএ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই বিসি, tan মানে কি, tan মানে হচ্ছে অপোজিট, আর যে সন্নিহিত আছে অর্থাৎ লম্ব ভাগ ভূমি, তাইলে বিসি ভাগ এবি হচ্ছে 1, বিসি ভাগ এবি 1। তার মানে আমি বলতে পারি বিসি আর এবি সমান, বিসি ইজ ইকুয়াল টু এবি, ঠিক আছে? এইভাবে করে আমরা tan এর যে 1 এটা বুঝতে পারছি। এখন বিসি আর এবি কখন সমান হবে, বিসি এবং এবি কখন সমান হবে, এটা তো 90 ডিগ্রি। বাকি দুইটা সমান হতে হলে কি হতে হবে, এই দুইটা কোণ সমান হতে হবে, এবং 90 ডিগ্রি ছাড়া যদি বাকি দুইটা কোণ সমান হতে চায়, তাহলে দুইটা কোণকে হতে হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45। ওকে, 45 যোগ করলে থাকে হচ্ছে 90। তাহলে এখন এই দুইটা 45 হলে এর মান কত আসছে, এর মান আসছে 45। এমসিকিউ এভাবে করে দেখতে হবে। আর যদি এভাবে না দেখতে চাই, আরেকভাবে দেখার উপায় হচ্ছে tan এর মান 1, ক্যালকুলেটরে আমি এর মান বের করতে চাই, তাহলে tan এই পাশে নিয়ে আসলে tan ইনভার্স, আর ব্র্যাকেটে এর জায়গায় হবে 1। এরপরে এটা বের করার চেষ্টা করি,
ফাংশনটা ডিগ্রিতে দিতে হবে, মোড ডিগ্রি মোডে রাখবো, আর ডিগ্রি মোডে দেওয়ার পরে tan ইনভার্স 1 অফ 1 হবে হচ্ছে 45 ডিগ্রি। এর মানটা সবসময় তাহলে কি আসে 45 ডিগ্রি। আর কিছু মান আমাদের এভাবে মনে রাখা দরকার, tan এ যদি 1 হয় তাহলে tan এর যে a আছে এই এর মান হবে 45। ওকে, তাহলে এটাও গেল, এর মান আসছে 45। এরপর অপর sin 2a এর মান কত? sin 2a এর মান আমরা 45 পেলাম, sin 2a কত হবে? sin 2a হবে হচ্ছে sin 2 টাইমস 45 মানে sin 90, sin 90, sin 90 মান আসে হচ্ছে 1, sin 90 মান আসে 1, তাহলে sin 2 এর মান কত হবে? 1 হবে। ওকে, এটার পরে অপর কোণ দুটি কত? আমরা অপর কোণ দুটিও বের করে ফেলেছি, একটা 90 ছিল আর একটা 45 আর একটা 45। ওকে, আচ্ছা ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে। এরপর 30 ডিগ্রি কোণ আঁকার জন্য শর্ত কোনটি? 30 ডিগ্রি কোণ কি? এই যে চিপা কোণ, চিপা কোণ, শুকনা কোণ, এই যে চিপা, আমার মতো নয় যে আমি যেরকম এরকম মোটা, কিন্তু এটা চিকন। তো 30 ডিগ্রি হচ্ছে চিকন, এবং এই ক্ষেত্রে আমরা দেখব যখন আমি লম্ব আঁকবো, এটা হচ্ছে লম্ব, এবং ভূমি আঁকবো, এটা হচ্ছে ভূমি, তখন কমন সেন্স দিয়ে আমি দেখবো যে ভূমিটা কি লম্ব চেয়ে বড় হচ্ছে, ভূমি ইজ বিগার দেন লম্ব, ভূমি লম্বর চেয়ে বড়। ওকে, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি কোণ আঁকার জন্য শর্ত, ভূমি লম্বর চেয়ে বড় হবে। ঠিক আছে, ভূমি লম্বর চেয়ে বড় হবে। উপরের ছকে এখনো যায়নি তো, উপরের ছকে এখনো যায়নি, যাওয়ার সময় ভূমি ইজ গ্রেটার দেন লম্ব। আচ্ছা, এটার পরে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? তো এখন এটা হচ্ছে ভূতল, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল কোনো রেখার সাথে, এই যেভাবে এই ভূতলের উপরের একটা বিন্দু, সাপোজ এটা ভূমির সাথে অথবা ভূমির সমান্তরাল কোনো রেখার সাথে এইরকম একটা কোণ উৎপন্ন করলো, এই কোণটাকে আমরা কি বলবো? এই কোণটাকে কি বলবো? কেউ কি জানে? এই যে অগ্রজিৎ, এই কোণটাকে আমরা কি বলবো? ভূতলের উপরের একটা বিন্দু ভূতলের সমান্তরাল অথবা ভূতলের অর্থাৎ ভূমির সাথে একটা কোণ উৎপন্ন করলো, এই কোণ থিটা কোণ, এই থিটা কোণটার নাম কি? এই থিটা কোণের নাম কি? এনিওয়ান, থিটা কোণের নাম কি? আচ্ছা, এই থিটা কোণের নাম আমি বলে দিচ্ছি উন্নতি কোণ। ঠিক আছে, উন্নতি কোণ। যখন ভূমির উপরের একটা বিন্দুর সাথে ভূমির একটা কোণ উৎপন্ন হবে, ভূমির উপরের সাথে এই যে ভূমির একটা কোণ উৎপন্ন হবে, সেটা হচ্ছে উন্নতি কোণ। ঠিক আছে, আর যদি এটা এরকম হতো যে ভূমির উপরে কোন সমান্তরাল রেখার সাথে ভূমির কোন একটা বিন্দু কোণ উৎপন্ন করছে, এরকম থিটা, ভূমির উপরের একটা সমান্তরাল রেখার সাথে ভূমির কোন বিন্দু কোণ উৎপন্ন করছে, ভূমির একটা বিন্দু কোণ উৎপন্ন করছে কার সাথে? ভূমির উপরে সমান্তরাল কোন একটা বিন্দুর সাথে, এইটা তখন হতো অবনতি কোণ, এইটা হতো অবনতি কোণ। ওকে ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে উন্নতি কোণ হচ্ছে আমাদের উত্তর, উন্নতি কোণ। ওকে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। এরকম অঙ্কের ক্ষেত্রে একটা মজার জিনিস আছে, যে অঙ্ক করার আগে দেখা যেত যে মার বয়স আসার কথা আসলে 26 আর কন্যার বয়স আসার কথা না, কন্যার বয়স 26 মার বয়স 72, এরকম কিছু আসতো। আমার আসতো উল্টা, দেখা যেত কন্যার বয়স 72 মার বয়স এসে গেছে 26। তো এইভাবে আসলে কিভাবে অঙ্ক হয় কে জানে, মার বয়স 72 কন্যার বয়স 26 না এসে কন্যার বয়স 72 মার বয়স 26। ওকে, নাইস নাইস, ঠিক আছে ঠিক আছে। তো এখন 7:2 এটা আছে, 8:3 এটা আছে। তো সাপোজ এখন বাবার বয়স 25 বা 50, পুত্রের বয়স 25, তো এই ক্ষেত্রে আমি বাবার পুত্রের বয়সের অনুপাত কত লিখবো? 2:1। কিন্তু এটা কি আসলে 2:1? 2 কি তাদের বয়স, 1 কি তাদের বয়স? তাদের বয়সের অনুপাত কিন্তু 50:25 হওয়া উচিত, তাই না? কিন্তু এটাকে আমরা সংক্ষেপে কি করে ফেলেছি? 2 × 25:1 × 25, এভাবে করে এই 25 আর এই 25 কেটে দিয়েছি। তাহলে আমি কি বলতে পারি না 7:2 যেটা আছে, এই 7:2 মানে 7 × x কত? 2 × x। এরকম কোন একটা x ছিল এই 25 এর মতো, এর মতো কোন একটা x ছিল যে x দুইটা আমরা কেটে দিয়েছি, অবশ্যই বলা যায়। তাহলে এই x গুলোকে আমরা কমন নিই, এখন এই x গুলোকে এখানে রেখে দেই, তাহলে আমরা কি বলতে পারি? পিতার বয়স যেহেতু 50 ছিল, এরকম পিতার বয়স 7x ছিল,
পুত্রের বয়স যেমন 25 ছিল, এখানে পুত্রের বয়স 2x ছিল। ওকে, আশা করি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এইটার 5 বছর পর তাদের বয়স কত হবে? পিতার বয়স 7x + 5, পুত্রের বয়স 2x + 5। তো এইটা আমরা কিভাবে পেলাম? এই যে পিতার বয়স 50, পুত্রের বয়স 25, কাটাকাটি করলে 2:1 থাকে। তেমনি পিতার বয়স 7x, পুত্রের বয়স 2x, অনুপাত হিসেবে কাটাকাটি করলে 7:2 থাকে। ঠিক আছে, একই হিসাব, কেবল আমরা কাটাকাটি যে এক্সট্রা করেছি সেই এক্সট্রা রেখে দিয়েছি, ওইটার কাটাকাটি করিনি আগে। ওকে, আচ্ছা, নিলয় পাল কিছু একটা বলছে, ক্লাসে মন দাও। কমেন্ট করতেছো কেন নিলয়? ক্লাসে মন দাও, ঠিক আছে? ওকে, তো এটা 7x + 5 আর 2x + 5। আচ্ছা, 2x + 5, এইটার অনুপাতটা আবার আমাকে লিখে দিয়েছে 5 বছর পরের অনুপাত 8:5, সরি 8:3, 8:3 লিখেছে। তো এখন এই দুইটাকে আমি কিভাবে লিখতে পারি? অনুপাতটাকে ভাগ আকারেও লেখা যায় বা ভগ্নাংশ আকারে, এইভাবে 2x + 5, আর এটাকে 8:3 যেটা ছিল সেটাকে 8/3 লিখতে পারি। এখন তিনটাকে আমি এই পাশে নিয়ে আসি, কি হয়ে যায়? 3 × 7 হচ্ছে 21, 21x, 3 × 5 হচ্ছে 15, 15। এখন এটাকে এই পাশে নিয়ে আসি, কি হয়? 2x + 5, এটা হয়ে যায় 16x + 5 × 40। এটার অবস্থা তো খারাপ, শেষ করতে পারবো নাকি কে জানে। আচ্ছা, মনে হয় না, তো দেখি। (16x + 40) তো এখন এই 16টাকে এই পাশে নিয়ে আসি, 15কে এই পাশে নিয়ে আসি। 21x - 16x = 40 - 15, 40 - 15। ওকে, তো এখন এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 5x, আর এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 35, সরি 35 না 25, 25। তাইলে 5 আর 25 কাটাকাটি করি, কাটাকাটি করলে কত আসে? x = 5। এখন x কার বয়স? x কার বয়স না, x হচ্ছে যেটাকে আমরা কমন নিয়েছিলাম প্রথমে সেটা। তো এখন আমরা দেখি 7:2 কে কিভাবে লেখা যায়, যে কমন নিয়েছিলাম বয়সগুলো। পিতার বয়স তাইলে 7 × 5, পুত্রের বয়স হয় 2 × 5, 2 × 5, 7 × 5 হচ্ছে 35, 35, আর 2 × 5 হচ্ছে 10। তাহলে পিতার বয়স আসছে আমার 35, পুত্রের বয়স আসছে 10। আচ্ছা, ওকে। আচ্ছা, হুদা কাউকে কিছু বলা লাগবে না, যার মনে হবে দরকার সে করবে, খামাখা কোনো কারণ ছাড়া কাউকে ডাকার দরকার নেই, ঠিক আছে? কারণ এটা অনেক বেসিক একটা জিনিস, মোটামুটি সবাই পারে। তো এখন 8:3, আচ্ছা এগুলা গেল, এগুলো আশা করি বোঝা গেছে। পিতার বয়স হচ্ছে 35, পুত্রের বয়স হচ্ছে 10। তাইলে আমার প্রশ্ন ছিল, যেটা প্রশ্ন হচ্ছে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 35, এবং এরপরে প্রশ্ন পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10। ওকে, তো এটা যারা বুঝে নাই, আবার প্রথম থেকে এই অঙ্কটা প্রথম থেকে শুরু করলে আবার হয়তো বোঝা যাবে, আর না বুঝতে পারলে দুঃখিত, না বুঝতে পারলে বলিও। ওকে, তো এরপরে প্রশ্ন যেটা আছে, দুইটা সমীকরণ দিয়েছে, ax + b1, a1x + b1y = c1, এই যে প্রথমটা, এবং a2x + b2y = c2। এই দুইটা হচ্ছে সমীকরণ জোট। সমীকরণ জোটটা বইয়ের কোথায় আছে? সমীকরণ জোট বইয়ের 12 নম্বর অধ্যায় যেটা আছে, সেই 12 নম্বর অধ্যায়ে আছে। কারণ যদি মনে না পড়ে বইটা খুলে নিতে পারে। বইটা খুলে নিলে এরপর আমরা যেটা দেখব, এরকম একটা ছক আছে। এরকম ছকের মধ্যে প্রথমে সহগের তুলনা করেছে, তারপরে কোনটা সমঞ্জস, অর্থাৎ এই দুইটা কি সামঞ্জস্যপূর্ণ, একটার সাথে কি আরেকটা সেন্স মেক করে, অর্থাৎ একটার সাথে কি আরেকটার মত মিলে, ঠিক আছে? যেমন একজন ব্রাজিল আরেকজন আর্জেন্টিনা, এরকম হইলে হবে না, দুইজনই ব্রাজিল করে এরকম হইতে হবে, তাহলে দুইজনই কি সমঞ্জস। তারপর একটা কি আরেকটার উপর নির্ভরশীল কিনা, যেমন এখানে এটা থেকে এইটার যদি আসে, যেমন 3x + 4y = 2, আরেকটা আসবে এটা দ্বিগুণ করে দিলে 6x + 8y = 4। অর্থাৎ ইনডাইরেক্টলি আমরা বলতে পারি যে এটা থেকেই এটা চলে এসেছে। এরকম যদি হয় এটা থেকে এটা আসে, তার মানে এই দুইটা পরস্পর নির্ভরশীল, দুইটা নির্ভরশীল, দুইটাই সমঞ্জস, দুইটাই একই ধর্মের একই গোত্রের, কিন্তু দুইটারই কি, দুইটা একটা আরেকটার উপর নির্ভরশীল। এরকম যদি হয় তখন দেখা যাবে অন্য দুনিয়া থেকে এসেছে, 6x - 5y = 1, এরকম হবে সেকেন্ডটা। প্রথম টাইপের যদি হয়, টাইপ 1 এর যদি হয়, তাহলে একটা দেখা যাবে 3x + 4y, আরেকটা দেখা যাবে
আরেকটা দেখা যাবে 6x - 5y = 1। দুইটা কি সেম মনে হচ্ছে? দুইটাই আলাদা, দুইটা আলাদা, তার মানে একটা আরেকটার উপর নির্ভর করে না। কিন্তু এই দুইটা ব্যবহার করে আমরা যদি একটা উদাহরণ, একটা সমাধান বের করতে পারি, x এবং y আলাদা আলাদা একটা সমাধান বের করতে পারি, তাহলে এই দুইটাকে আমরা বলবো সমঞ্জস এবং দুইটার সমাধান থাকবে কেবল একটা। কিন্তু যদি এই দুইটা ব্যবহার করে কি করা যাবে না, সমাধান বের করা যাবে না, কোনো সমাধান বের করা যাবে না, তখন এই যে 3 নাম্বার টাইপের অসামঞ্জস হয়ে যাবে। তো আমাদের যেটা দিয়েছে সঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল এবং অনন্য সমাধান। সঙ্গতিপূর্ণ মানে সমঞ্জস হবে, অনির্ভরশীল হবে এবং কেবল একটা সমাধান, অনন্য সমাধান মানে শুধু একটা সমাধান থাকবে। সেইটার ক্ষেত্রে আমার শর্ত কোনটি? এই যে শর্ত, প্রথমটা হচ্ছে আমার শর্ত এই টাইপের অঙ্কের জন্য। তো এটা ব্যাখ্যা করছি না, কারণ এটা আমরা আগে পড়ে এসেছি। এটা যেহেতু টেস্ট পেপারে আমি আর আলাদা করে এটা ব্যাখ্যা করছি না, তাহলে আরো বেশি সময় লেগে যাবে। ওকে, তাহলে a1 মার্কের কালিটা একদম শেষ। যাই হোক, a1/a2 is not equal to b1/b2, এটা হচ্ছে আমার শর্ত। ওকে, এটা আর ব্যাখ্যায় যাচ্ছি না। অসঙ্গতিপূর্ণ এবং সমাধান না থাকার শর্ত কোনটি? অসঙ্গতিপূর্ণ মানে অসামঞ্জস, সমাধান না থাকার শর্ত এই যে নাই কখন হবে? যখন এই যে দুইটা সহগের তুলনা a1/a2 b1/b2 মিলে গিয়েছে, দুইটা সেম, কিন্তু c1/c2 মিলে নাই, আলাদা। এই যে এটা ব্রাজিল কিন্তু এটা আর্জেন্টিনা, মিলে নাই, দুইটা কি আলাদা আলাদা, এটা অসামঞ্জস। এটা পরস্পর নির্ভরশীল হচ্ছে কিন্তু কি মিলে নাই, সরি পরস্পর অনির্ভরশীল এবং মিলে নাই। ওকে, এরপরে যেটা আসবে 5 + 8 + 11 + 14, 5 + 8 + 11 + 14, 5 + 11 + 14, এভাবে করে যেতে যেতে কততম পদে 383 পাবো? কততম পদে 383 পাবো? ওকে, তাইলে এখন দেখি এটা কিরকম ধারা। এটা একটা সমান্তর ধারা, আমরা বুঝতে পারছি, কারণ এইটার পার্থক্য কত? 3, এইটার পার্থক্য 3, এটার পার্থক্য 3, সবগুলোর পার্থক্য হচ্ছে 3 3 করে। তাই এটা একটা সমান্তর ধারা। আর সমান্তর ধারা যখন বের করতে যাব, সূত্রটা কি? এততম পদ, nতম পদ বের করার সূত্র হচ্ছে a + n - 1 × d। ওকে, তাইলে এরপরে যাই। এটার মান হচ্ছে 383। তো এখন এর মান কত? 5, 5টাকে আমি এই পাশে নিয়ে যাই। 383 - 5 কত আসে? 378। এখন d এর মান কত? প্রত্যেকটার পার্থক্য কত? 3 করে, তার মানে d এর মান হচ্ছে 3। তাইলে আমার n - 1 হচ্ছে 378/3। এরপর n এর মান আসবে 378/3 + 1, 378/3 + 1। এটার মান আসবে, এটার উত্তর কত আসবে? এটার উত্তর আসবে হচ্ছে 127 আসবে এটার উত্তর, 127। আচ্ছা, হ্যাঁ, মার্কারের জন্য অনেক প্যারায় আছি, প্যারায় পীড়িত, সীমায় সীমিত। যাই হোক, মোটামুটি ভালোই যাচ্ছিল, মার্কার এসে 12টা বাজে দিল। তো এরপরে অন্যরকম একটা ধারা আছে, 12 + 24 + 48, এভাবে যেতে যেতে 768 আসবে কখন? এটা হচ্ছে অন্যরকম, কারণ প্রত্যেকটাই 2 গুণ করে বাড়ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, 12 গুণ 2 24, 24 গুণ 2 48, এভাবে করে করে বাড়ছে। তো এখন প্রত্যেকটাই দ্বিগুণ করে বাড়ছে যেহেতু, তো এটা গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যেটা জানি, গুণোত্তর ধারার ক্ষেত্রে এততম পদ বের করার সূত্র হচ্ছে a³ n - 1, যেখানে q হচ্ছে প্রত্যেকটা কত গুণ করে বাড়ছে সেই হিসাব। তার মানে a হচ্ছে 12, প্রত্যেকটা দ্বিগুণ করে বাড়ছে, তাই q হচ্ছে 2, আর n - 1 এর মান হচ্ছে 768। এখন n এর মান বের করতে হবে। 12টাকে আমি এই পাশে নিয়ে যাই, 2n - 1 হচ্ছে 768/12। ওকে, তাহলে এখন এইভাবে হিসাব করার পরে যে মানটা আমি পাবো, ক্যালকুলেটর করি। ওকে,
ওকে 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 768 ভাগ 12 হচ্ছে 64 2 n minus 1 হচ্ছে 64 এখন 2 টু দি পাওয়ার কত 64 2 n minus 1 হচ্ছে 2 টু দি পাওয়ার 6 সম্ভবত হ্যাঁ 2 টু দি পাওয়ার 6 তাহলে n minus 1 হচ্ছে 6 n হবে 7 তাহলে n এর মান আসে 7 তার মানে এটা কততম পদ সপ্তম পদ ওকে সপ্তম পদ হবে এরপরে প্রশ্ন 29 নাম্বার প্রশ্নে এসে গেছি আমরা আর দুটো প্রশ্ন বাকি ওকে আর দুটো প্রশ্ন বাকি তাহলে এখন সুষম পঞ্চভুজের কয়টি প্রতিসাম্য রেখা আছে একটা সুষম পঞ্চভুজ আঁকি এরকম হবে একটা সুষম পঞ্চভুজ এখন একটা সুষম পঞ্চভুজকে আমি কয়বার ভাঁজ করতে পারবো ততগুলো প্রতিসাম্য রেখায় কিন্তু পাওয়া যাবে যেমন এখানে একবার ভাঁজ করি এরকম আসবে দুইবার ভাঁজ করলে এরকম আসবে তিনবার ভাঁজ করলে এরকম আসবে চারবার ভাঁজ করলে এরকম আসবে পাঁচবার ভাঁজ করলে এরকম আসবে ঠিক কিনা তোমরা চাইলে কাগজ কেটে এভাবে বানিয়ে দেখতে পারো ভাঁজ করে করে তাই আবার প্র্যাকটিক্যাল একটা ফিল পাবা তো এখন এরকম ফিল পাওয়ার পরে আমি দেখবো যে একবার করলাম দুইবার করলাম তিনবার চারবার এবং পাঁচবার আমি এটাকে ভাঁজ করতে পারছি পাঁচবার যেহেতু ভাঁজ করতে পারছি তাইলে আমার প্রতিসাম্য রেখা কয়টা পাবো পাঁচটা পাবো পাঁচবার ভাঁজ করেছি তাই 5টা পাবো আচ্ছা আমি ঘুরছি কেন দেখি সব কি ঠিকঠাক আছে ওকে ওকে 5টা রেখা পাওয়া গেছে তাহলে আমার প্রতিসাম্য রেখা পঞ্চভুজের ক্ষেত্রে কয়টা পাচ্ছি 5টা সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার একটা সামান্তরিক সাপোজ এরপরে প্রশ্ন একটা সামান্তরিক এর ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার এবং এর একটা কর্ণ হচ্ছে একটা কর্ণ কত আসবে 24 সেন্টিমিটার আসবে 24 সেন্টিমিটার একটা কর্ণ তো এখন বিপরীত শীর্ষ থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত এই একটা লম্ব অঙ্কিত লম্ব ঠিক আছে তো এখন এটা যেহেতু লম্ব তার মানে এটা কি সামান্তরিক যে দুটো ত্রিভুজে ভাগ হয়েছে আমি কি থেমে গিয়েছি ওকে তাহলে এটা 120 এবং যে কর্ণ দেওয়া ছিল সেটা হচ্ছে 24 এবং এখানে যে লম্বটা আসবে সেটার মান আমাকে বের করতে বলেছে সাপোজ এটা x ওকে তো এখন আমি জানি যে এটা একটা ত্রিভুজ তো ত্রিভুজের যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে লম্ব আছে এই লম্বটা কি এই লম্ব এর সাথে ভূমি গুণ করে লম্ব গুণ ভূমি গুণ হাফ এই লম্বটাকে আমরা বলি উচ্চতা এই লম্বটাকে বলা হয় উচ্চতা তো এখন এই উচ্চতা দেওয়া নেই ভূমি দেওয়া আছে 24 উচ্চতা আমি x ধরলাম x টাইমস 24 টাইমস হাফ হচ্ছে কত হচ্ছে 120 এর অর্ধেক কারণ এটা হচ্ছে পুরোটা একটা সামান্তরিক এর অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা তাহলে 120 এর অর্ধেক হচ্ছে 60 তাহলে এটা 60 পেলাম তাহলে এখন এই 24 এর মান কত হবে 24 x এর মান হবে 60 গুণ 2 120 তাহলে x এর মান হবে 120 বাই 24 তাহলে x এর মান কত আসছে x এর মান আসছে 5 120 ভাগ 24 হচ্ছে 5 তাহলে x এর মান আসলো 5 কি মনে হয় নেই মানে কি নেই আচ্ছা ঠিক আছে মনে হয় ভিডিও ঠিক ছিল না তবে যাই হোক 30টা তো শেষ ও আমি থামিনি তোমরাই থেমে গিয়েছো যাই হোক এখন আমিও থেমে যাচ্ছি কারণ আমাদের 30টা প্রশ্নই শেষ এবং আজানও দিচ্ছে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই রাখলাম 30টা শেষ মানে আমাদের একটা কিন্তু শেষ মির্জাপুর ক্যাডেট 2018 তো তাহলে আজকে এই পর্যন্তই মাত্র 4 জন ওকে সমস্যা নেই এটা একজন হইলেও হয় ওকে বিদায় সবাই ভালো থেকো এবং করোনার মধ্যে নিজেদেরকে সুস্থ রেখো স্বাভাবিক রেখো এভাবে যে থাকা যায় বেঁচে থাকাটাই আসল এবং চেষ্টা করবে ভালো থাকতে আনন্দে থাকতে তাহলে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো বিদায়